আপনাদের পড়ে শোনাচ্ছি জ্যাক লন্ডনের বিখ্যাত উপন্যাস দ্য সি উলফ। উপন্যাসটির আজ ১১তম পর্ব। সপ্তবিংশ অধ্যায়। সকাল হল। ঠান্ডা অনুজ্জ্বল ঘোলাটে দিন। বেশ জোরে বাতাস বইছে। কম্পাসের কাঁটা অনুযায়ী আমরা যে পথে চলেছি তাতে শেষ পর্যন্ত জাপানে গিয়ে পৌঁছানো উচিত। আমার হাতে মোটা দস্তানা ছিল, তবু আঙুলগুলো শীতে প্রায় জমে যাবার উপক্রম হল। পা দুটো ঠান্ডায় রীতিমতো ব্যথা করছিল। মনে মনে ভাবলাম, আহ, কখন যে ঝকঝকে সূর্য উঠবে আকাশে। মঠ নৌকার গহ্বরে শুয়ে আছে। অন্তত তার ঠান্ডা লাগছে না। উপরে নিচে মোটা গরম কম্বল। উপরের কম্বলটা আমি ওর সারা শরীর আর মুখের ওপর টেনে দিয়েছিলাম, যেন রাতের হিম তার গায়ে না লাগে। তাই এখন ওকে ভালো করে দেখতে পেলাম না। শুধু তার দেহের অস্পষ্ট আভাস আমার চোখে পড়ল, আর কয়েক গুচ্ছ হালকা বাদামি চুল কম্বলের নিচে থেকে বাইরে বেরিয়ে পড়েছিল। সেগুলি দেখলাম আমি। কুয়াশার ভিজে সেই চুলের গুচ্ছে মুক্তোর মতো পানির বিন্দু জমে আছে। অনেকক্ষণ ধরে মুগ্ধ দৃষ্টিতে আমি তার ওই একগুচ্ছ চুলের দিকে তাকিয়ে থাকলাম। আমার মনে হলো সারা পৃথিবীতে তার চাইতেও দামি জিনিস আর কিছু নাই। আমার দৃষ্টির একাগ্রতায় শেষ পর্যন্ত কম্বলের নিচে থেকেও সে নড়ে উঠল। কম্বল সরিয়ে মুখ বার করে সহাস্য মুখে আমার দিকে তাকালো, তবে দুচোখ ভর্তি তখনও ঘুমের আমেজ। সে বলল, সুপ্রভাত মিস্টার ভ্যান উইডেন। কি, ডাঙা চিহ্ন দেখতে পেলেন? আমি বললাম, না, এখনো পাইনি, তবে ঘণ্টায় ৬ মাইল করে সেদিকে এগুচ্ছি। ও একটা আশাভঙ্গের মুখভঙ্গি করল। আমি তাকে আশ্বস্ত করে বললাম, তার মানে প্রতি ২৪ ঘণ্টায় ১৪৪ মাইল। এবার ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, ক মাইল যেতে হবে আমাদের? পশ্চিম দিকে অঙ্গুলি নির্দেশ করে আমি বললাম, ওই দিকে হলো সাইবেরিয়া, কিন্তু দক্ষিণ পশ্চিম দিক হলো জাপান, প্রায় ৬০০ মাইল এখান থেকে। যদি এরকম অনুকূল বাতাস পাই তবে ৫ দিনে পৌঁছে যাব। আর যদি বাতাস অনুকূল না থাকে, যদি ঝড় ওঠে, তাহলে এই নৌকা ডুবে যাবে। ওর চোখের দৃষ্টির মধ্যে এমন একটা কিছু আমি সব সময় দেখছি, যার জন্যে তার কোনো প্রশ্নের উত্তরে সত্য ছাড়া মিথ্যা বলতে পারিনি। তাই একটু ঘুরিয়ে জবাব দিলাম আমি, বেশ কঠিন ঝড় হতে হবে। যদি কঠিন ঝড়ই ওঠে? আমি মাথা নেড়ে জানালাম যে তাহলে হয়তো আমাদের নৌকা সত্যিই ডুবে যাবে। তবে সঙ্গে সঙ্গে বলে উঠলাম, কিন্তু হয়তো তার আগেই কোনো শিল শিকারী জাহাজ আমাদের দেখতে পেয়ে যে কোনো মুহূর্তে আমাদের উদ্ধার করে নেবে। এই অঞ্চলে নিশ্চয়ই ওরকম বহু জাহাজ এখন ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, আরে, আপনি যে ঠান্ডায় প্রায় জমে গেছেন। না না, অস্বীকার করবেন না, আপনি রীতিমতো হিহি করে কাঁপছেন, আর এদিকে আমি দিব্যি আরামে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি। আমি হাসতে হাসতে বললাম, আপনিও বাইরে বসে ঠান্ডায় হিহি করে কাঁপলে অবস্থার কোনো উন্নতি হবে? তা নয়, তবে আমি যদি নৌকা চালানো শিখে নেই তবে হবে, এবং শিখে আমি নেবই। সে উঠে বসে তার অনাড়ম্বর প্রসাধনে মন দিল। চুল খুলে ছেড়ে দিতেই কাঁধ বেয়ে বাদামি চুলের মেঘ নেমে এসে তার মুখের ওপর পিঠের ওপর ছড়িয়ে পড়ল। ভেজা ভেজা অপরূপ সেই চুলের ঐশ্বর্য দেখলাম আমি মুগ্ধ দুচোখ ভরে। আমার ইচ্ছে হলো সে চুলে আমি চুমু খাই, তার ভেতর দিয়ে হালকাভাবে আঙুল চালিয়ে দিই, তার মধ্যে মুখ গুজে পড়ে থাকি। আমি তন্ময় হয়ে ওর দিকে চেয়েছিলাম। হঠাৎ নৌকা বাতাসের মুখে ঘুরে গিয়ে পালের কাপড় লটর পটর করতে শুরু করলে পর সম্বিত ফিরে পেলাম। খেয়াল হলো যে নিজের কর্তব্যকর্মে অবহেলা প্রদর্শন করছি। বিশ্লেষণধর্মী প্রকৃতি সত্ত্বেও আমি ভেতরে ভেতরে চিরকাল একজন আদর্শবাদী রোমান্টিক ছিলাম। প্রেমের দৈহিক বৈশিষ্ট্য সম্পর্কে আমি ইতিপূর্বে কোনোদিন ভালোভাবে অবহিত হইনি। আমার চোখে নরনারীর প্রেম ছিল উচ্চমার্গের একটি আধ্যাত্মিক বন্ধন মাত্র, দুটি আত্মার মিলন সেতু। আমার ধ্যান ধারণায় যে প্রেমের ভুবন, সেখানে দেহজ মিলনের প্রায় কোনো স্থান ছিল না। কিন্তু এবার নিজের ব্যক্তিগত মাধুর্যমণ্ডিত অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার শিক্ষার সোপান তৈরি হলো যে দেহের মধ্য দিয়েই আত্মা নিজেকে প্রকাশ করে ফুটিয়ে তোলে। আমি বুঝতে শিখলাম যে প্রিয়ার চোখের আলো, তার মুখের কথা এবং তার চুলের স্পর্শ তার আত্মার একান্ত নিভৃত গন্ধ ও স্বাদের চাইতে কিছুমাত্র কম নয়।
প্রকৃতপক্ষে বিশুদ্ধ পরিশীলিত আত্মার সম্যক পরিচয় লাভ করা তো সম্ভব নয়। তার রহস্য শুধু অনুভব করা যায়। যেহোভা ইহুদিদের কাছে তাদের বোধগম্য রূপেই আবির্ভূত হয়েছিলেন। অন্তত ওরা তাকে একটি সাকার অবয়বময় মূর্তিতেই কল্পনা করে নিয়েছিল, কোনো মেঘপুঞ্জ রূপে নয়, কিংবা আলোর স্তম্ভরূপে। মডের হালকা বাদামি চুলের দিকে আমি অপলক চোখে তাকিয়ে থাকলাম। কত কবি, কত গায়ক প্রেম সম্পর্কে কত কবিতা ও গান রচনা করেছেন, কিন্তু আমার মনে হলো সেই সব গান ও কবিতা থেকে প্রেম সম্পর্কে যতটুকু জেনেছি, আজ এই কয়েক মুহূর্তের মধ্যে তার চুলকে ভালোবেসে যেন তার চাইতে অনেক বেশি আমি শিখলাম। মড হঠাৎ একটা নিপুণ ঝাঁকুনি দিয়ে মাথার চুল সরিয়ে নিতেই তার হাসি ভরা মুখ আবার আমার চোখের সামনে ফুটে উঠল। আমি প্রশ্ন করলাম, আচ্ছা, মেয়েরা সবসময় চুল খুলে রাখে না কেন? তাতে অনেক বেশি সুন্দর দেখায়। সে হেসে উঠে বলল, যা জট বেঁধে যায়, ওই যা, আমার অমূল্য কাঁটা একটা পড়ে গেল তো। কম্বলের ভাঁজে কোথায় যে তার চুলের কাঁটা পড়ে গেল, সে ব্যস্ত হয়ে তার খোঁজ করতে লাগল। আমি মুগ্ধ চোখে তার প্রতিটি ভঙ্গি দেখতে দেখতে এত অন্যমনস্ক হয়ে পড়লাম যে ঠিকমতো নৌকাও চালাতে পারলাম না। তার এইসব নিতান্ত ঘরোয়া মেয়েলি আচরণ দেখে এক আশ্চর্য আনন্দ ও বিস্ময়ে আমার সমস্ত মন ভরে উঠল। আমি তাকে সাধারণ মানবিক স্তর থেকে আমার নিজের কাছ থেকে কল্পনায় বড় বেশি উঁচুতে তুলে দিয়েছিলাম। ধরাছোঁয়ার বাইরে এক অপার্থিব দেবী মূর্তিকে আমি তাকে পরিণত করেছিলাম। এখন তাকে মাথা ঝাঁকুনি দিয়ে মুখের ওপরের মেঘের মতো চুল সরাতে দেখলাম, চুলের কাঁটা খুঁজতে দেখলাম ব্যস্ত হয়ে। আনন্দিত চিত্তে তার মধ্যে এইসব লক্ষণ আবিষ্কার করে আমি এখন দেখলাম যে সে নিতান্তই মানবী, মর্তের মেয়ে। সে আমারই মতো একই স্তরের প্রাণী। নরনারীর সঙ্গে যে মনোরম প্রীতিপদ অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে, তার সঙ্গেও সে সম্পর্ক গড়ে ওঠা সম্ভব। অবশ্য সেই সঙ্গে সঙ্গে এটাও আমি উপলব্ধি করলাম যে তার সম্পর্কে আমার মনে যে শ্রদ্ধা ও ভক্তির বিস্ময় মাখানো ভয়ের ভাব আছে, তাও চিরদিন জাগ্রত থাকবে। হঠাৎ খুশিতে ছোট্ট একটা চিৎকার করে উঠল সে। চুলের কাঁটাটা খুঁজে পেয়েছে। আমি এবার নৌকা চালানোতে ভালো করে মন দিলাম। শক্ত করে ঠিক জায়গায় হালের বৈঠা সুন্দর করে বেঁধে দিলাম। বাতাসের সাহায্যে নৌকা তখন আমার বিশেষ কোনো তদারক ছাড়াই আপন মনে চলতে লাগল। মাঝে মাঝে বৈঠা হয়তো একটু বেশি শক্ত বা একটু বেশি ঢিলা হয়ে যেতে লাগলো, কিন্তু মোটের ওপর বেশ ভালোভাবেই নৌকা চলল। আমি বললাম, এবার আমরা প্রাতরাশ করব, কিন্তু তার আগে আপনাকে আরো ভালো করে গরম জামাকাপড় পরে নিতে হবে। আমি একটা মোটা ভারী উলের শার্ট এগিয়ে দিলাম ওর দিকে। কম্বলের কাপড়ে তৈরি, এমন ঠাস বুনানো যে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলেও পানি তার মধ্য দিয়ে গায়ে পৌঁছতে পারবে না। সে শার্টটা পরে নেবার পর ওর মাথার ছোট্ট টুপির বদলে একটা বেশ বড় প্রমাণ সাইজের পুরুষের টুপি পরতে দিলাম তাকে। এবার তার সব চুল সেই টুপির নিচে ঢাকা পড়ল। টুপির দুপাশের কাপড় টেনে দিলে সেই টানার নিচে ঘাড় আর কান পর্যন্ত সম্পূর্ণ ঢেকে যায়। সব মিলিয়ে তাকে দেখতে অপরূপ লাগল। ওর মুখের যেরকম গড়ন, তাতে যে কোনো অবস্থাতেই সুন্দর না দেখিয়ে উপায় ছিল না। কমনীয় সুষম্য মাখা লম্বা মুখ, ধ্রুপদী ঋজু কাঠামো, সুকুমার ভ্রুযুগল, আর বড় বড় স্বচ্ছ প্রশান্ত দুটি হালকা বাদামি চোখ। আশ্চর্য প্রশান্ত সে চোখের দৃষ্টি। ঠিক সেই সময় অপেক্ষাকৃত প্রবল একটা ঢেউয়ের ধাক্কায় আমাদের নৌকা একটু টলমল করে উঠল। এক ঝলক পানি ছলকে ঢুকল নৌকার মধ্যে। আমি তখন একটা মাংসের টিন খুলছিলাম। এক লাফে উঠে দাঁড়িয়ে পালের কাছে ঢিলা করে দিলাম। কয়েক মিনিটের চেষ্টায় সব ঠিক করে নৌকার গতি নির্ধারিত পথে চালিত করে আমি আবার নাশতার আয়োজনে মন দিলাম। আমার কাণ্ড কারখানা দেখে সে দরাজ গলায় বলল, নৌকা চালানোর বিষয়ে আমি কিছুই জানি না, কিন্তু সব দেখে শুনে মনে হচ্ছে আমাদের নৌকা বেশ ভালোই চলছে। যতক্ষণ বাতাস অনুকূলে থাকে ততক্ষণ ভালোই চলবে, কিন্তু হাওয়ার গতি এবং বেগ একটু এলোমেলো হলেই আমাকে হাল ধরে থাকতে হবে। সেসব আমি কিছুই বুঝি না, তবে আপনার উপসংহার আর তার সিদ্ধান্তটুকু বেশ বুঝতে পারছি, এবং সেটা আমার মোটেই ভালো লাগছে না। আপনার পক্ষে দিনরাত সারাক্ষণ হাল ধরে নৌকা চালানো সম্ভব নয়। অতএব আজই নাশতার পরে আমার প্রথম পাঠ শুরু হবে, আর আপনি তারপর শুয়ে পড়বেন, কিছুক্ষণ ঘুমিয়ে নেবেন। জাহাজে যেমন পালা করে পাহারা দেবার ব্যবস্থা, এখানেও আমরা তাই করব। আমি প্রতিবাদ করে বললাম, আপনাকে যে আমি কিভাবে শেখাবো বুঝতে পারছি না।
আমার উপর ভরসা করে যখন রাজি হয়েছিলেন, তখন আপনি নিশ্চয়ই ছোট নৌকা চালানোর ব্যাপারে আমার সম্পূর্ণ অনভিজ্ঞতার কথা কিছুই জানতেন না। সত্যি বলতে কি, এই ধরনের নৌকায় আমি এই প্রথম চড়লাম। তাহলে আমরা দুজনই একসঙ্গে শিখব। আর যেহেতু আপনি আমার চাইতে একবেলা আগে শুরু করেছেন, অতএব আপনি ইতোমধ্যে যতটুকু শিখেছেন তাই আমাকে শেখাবেন। ব্যাস, এবার নাস্তার পর্ব। আহ, এই বাতাসে চমৎকার ক্ষুধার উদ্রেক হয়েছে। ওর দিকে মাখন লাগানো বিস্কুট আর এক টুকরো টিনের মাংস এগিয়ে দিতে দিতে আমি শখেরে বললাম, কফি নেই, চা কিংবা স্যুপ কিংবা গরম কিছুই নেই। যতক্ষণ কোনো রকম ডাঙ্গায় গিয়ে না পড়তে পারি, ততক্ষণ গরম কিছুই জুটবে না। নাস্তা শেষ করে এক পেয়ালা ঠান্ডা পানি খেয়ে মর তার প্রথম পাঠ গ্রহণ করল। গোস্ট চালিয়ে এবং শিকারী নৌকার মাল্লাদের ছোট নৌকা চালাতে দেখে আমি যে সামান্য অভিজ্ঞতা অর্জন করেছিলাম তাই প্রয়োগ করলাম এবং ওকে শেখাতে গিয়ে নিজেই অনেক কিছু শিখলাম। দেখা গেল মর বেশ সুপুটু ছাত্রী। অল্পক্ষণের মধ্যে সে নির্ধারিত পথে নৌকা স্থির রাখতে শিখে ফেলল। হঠাৎ তাড়াতাড়ি করে কিভাবে পাল গুটিয়ে নিতে হবে, কি করে ছোটখাটো ঢেউয়ের মুখে নৌকা ঠিক রাখতে হবে, সেটুকু শিখে নিতেও তার বেশি সময় লাগল না। একটু পরে মনে হলো ক্লান্ত হয়ে সে আমার কাছে নৌকার হাল ছেড়ে দিল। আমি ইতোমধ্যে কম্বলগুলো ভাঁজ করে গুছিয়ে রেখেছিলাম। ও সেগুলো আবার নৌকার মেঝেতে সুন্দর করে পেতে দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এইবার জনাব, আপনি শুয়ে পড়ুন, আর একেবারে দুপুরের খাবার সময় পর্যন্ত আপনি ঘুমাবেন। আমি আর কি করব, সে রীতিমতো পিড়াপিড়ি করতে আরম্ভ করল। বারবার বলে উঠল, প্লিজ প্লিজ। শেষে তার হাতে হাল তুলে দিয়ে আমি বিছানার মধ্যে গিয়ে ঢুকলাম। ওর নিজের হাতের তৈরি শয্যায় আরাম করে শুতে গিয়ে আমার সমস্ত অন্তর একটা অদ্ভুত আনন্দানুভূতিতে সিক্ত হয়ে গেল। ওর সমস্ত সত্তাকে নিয়ত ঘিরে থাকা সংযম ও প্রশান্তি যেন কম্বলের মধ্যেও সঞ্চারিত হয়েছিল, যার ফলে একটা কোমর স্বপ্নীল অনুভূতি আর গভীর সন্তোষ আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমার চেতনায় শুধু ফুটে রইল একটা লম্বা ধাঁচে সুন্দর মুখ, জেলে টুপির নিচে দুটি বাদামি চোখ, কখনো ধূসর মেঘ, কখনো ধূসর সমুদ্রের পটভূমিকায় কেঁপে কেঁপে উঠছে। তারপরে আমি ঘুমের গভীরে অচেতন হয়ে পড়লাম। ঘুম ভাঙতেই ঘড়ি দেখলাম 1টা বাজে। তার মানে 7 ঘন্টা ঘুমিয়েছি। আরও 7 ঘন্টা ধরে নৌকা চালিয়েছে। ওর হাত থেকে নিজের হাতে হাল নিলাম। ওর হাতের আঙুল জমে গিয়ে খিল ধরে গিয়েছিল। আস্তে আস্তে মালিশ করার পর আঙুলগুলো সোজা হলো। ওর সমস্ত শক্তি তখন নিঃশেষিত। নিজের জায়গা থেকে একা একা নড়তে পর্যন্ত পারল না। আমি ধরে তাকে উঠিয়ে বিছানায় শুইয়ে সারা গায়ে কম্বল চাপিয়ে দিলাম। তারপর তার হাত আর বাহু মালিশ করে দিলাম। সে দ্রুত নিঃশ্বাস নিল। তারপর একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে ক্লান্তভাবে মাথা নিচু করে বলল, আমি বড় পরিশ্রান্ত। কিন্তু পরের মুহূর্তেই সে মাথা উঁচু করে কপট ক্রোধের সঙ্গে বলল, তাই বলে বকবেন না যেন। হুঁ, কিছুতেই বকতে পারবেন না। আমি গম্ভীর মুখে জবাব দিলাম, আমার মুখ দেখে কি মনে হয় যে আমি রাগ করেছি? তাহলে সেটা ভুল, কারণ আমি সত্যিই রাগ করিনি। সে যেন বেশ বিবেচনা করে উত্তর দিয়ে, না, রাগী রাগী দেখাচ্ছে না, তবে মনে হচ্ছে একটু ক্ষুব্ধ হয়েছেন। তাহলে এ মুখের অকপট সততাই তাতে প্রমাণিত হচ্ছে। সত্যিই আমি ক্ষুব্ধ হয়েছি। আপনি নিজের প্রতি সুবিচার করেননি, আমার প্রতিও না। আপনার ওপর ভবিষ্যতে আমি আর কি করে আস্থা রাখব? এবার তাকে একটু অনুতপ্ত দেখালো। দুষ্টু শিশুর মতো সে বলল, না না, সত্যি এবার থেকে আমি ভালো হয়ে চলব, এই আমি প্রতিজ্ঞা করছি। সুনাবিকের মতো কাপ্তানের হুকুম মেনে চলব। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে কাজটা নিতান্ত বোকামি হয়েছে। সাহস পেয়ে আমি বললাম, তাহলে আরেকটা প্রতিজ্ঞাও করতে হবে। সানন্দে। তাহলে বলুন যে খুব ঘন ঘন প্লিজ প্লিজ বলবেন না। তাহলে আপনি আমার সব ক্ষমতা ও কর্তৃত্ব অতি স্বচ্ছন্দে অবহেলা করতে পারবেন। সে হেসে উঠল। বারবার প্লিজ বলে পীড়াপিড়ি করলে আমার কি অবস্থা হয় সেও তা লক্ষ্য করেছিল। আমি বললাম, শব্দটি ভালো, তবে তার অত্যধিক ব্যবহার ভালো নয়, সে বাধা দিয়ে বলে উঠল। তারপরই ওর মুখে ম্লান হাসি ফুটল। ওর মাথা আবার ক্লান্তিতে ঝুঁকে পড়ল। আমি হাতের বৈঠা রেখে দিয়ে ওর চারপাশে ভালো করে কম্বল গুজে দিলাম। ওর মুখের উপরেও একটা হালকা কম্বল টেনে দিলাম। শারীরিক দিক থেকে ও সত্যিই দুর্বল। দক্ষিণ পশ্চিম দিকে তাকিয়ে আমি মনে মনে ভাবলাম, 600 মাইল কঠোর পরিশ্রম আর কষ্ট করে পাড়ি দিতে হবে। তার উপর যে কোনো সময় ঝড় উঠতে পারে।
এবং তখন হয়তো সলিল সমাধি প্রায় অবধারিত। কিন্তু তবু একথা বলব যে আমার মনে কিছুমাত্র ভয়ের চিহ্ন দেখা দেয়নি। ভবিষ্যৎ সম্পর্কে যে খুব আস্থাশীল বা আশাবাদী ছিলাম তা নয়, বরং রীতিমতো সন্দেহ ছিল তা নিয়ে। তবু কোনো রকম ভীতি বা আতঙ্ক আমাকে স্পর্শ করেনি। আপন মনেই আমি বারবার বললাম, সব ঠিক হয়ে যেতে বাধ্য, ঠিক হয়ে যেতে বাধ্য। বিকালের দিকে বাতাসের বেগ একটু বাড়ল। নৌকা সামলাতে আমাদের বেশ কষ্ট পেতে হলো, কিন্তু শেষ পর্যন্ত অনেক পরিশ্রম ও কৌশল করে পরিস্থিতি আয়ত্তে আনতে সক্ষম হলাম। সন্ধ্যার দিকে বাম ধারে আকাশ আর সমুদ্র যেখানে এসে মিশেছে, সেখানে জাহাজে ধোঁয়া দেখা গেল। আমার মনে হলো কোনো রাশিয়ান অনুসন্ধানী জাহাজ হবে, কিংবা ম্যাসেডোনিয়া তখনও গোস্টকে খুঁজে বেড়াচ্ছে। আজ সারাদিন সূর্য ওঠেনি, সারাক্ষণ ভীষণ ঠান্ডা ছিল। এখন রাত হয়ে আসতেই বাতাসের বেগ যেন আরও বাড়ল। মেঘ যেন আরও কালো আর অন্ধকার হয়ে এলো। হাতে দস্তানা পরেই আমি আর মঠ রাতের আহার পর্ব শেষ করলাম। হাল ধরে নৌকা চালাতে চালাতেই আমি খেলাম। অন্ধকার দেখতে দেখতে গাঢ় হয়ে এলো। বাতাসের বেগ বাড়ল। সমুদ্র বেশ অশান্ত হয়ে উঠল। আর নৌকা চালানো সম্ভব হলো না। আমি তখন অনিচ্ছা সত্ত্বেও পাল নামিয়ে সমুদ্রবক্ষে বিশেষ পদ্ধতির নোঙর ফেলার আয়োজন করতে বসলাম। শিকারীদের কথাবার্তা থেকে আমি এ সম্পর্কে কিছু জ্ঞান আহরণ করেছিলাম। এখন তাই হাতে কলমে কাজে লাগালাম। কাজটা এমন কিছু কঠিন নয়। পাল গুটিয়ে নিয়ে মাছ তুলে চারপাশে শক্ত করে মুড়ে তার সঙ্গে আরও দুজোড়া বাড়তি বৈঠা বেঁধে সমুদ্রের পানিতে ফেলে দিলাম। একটা রশি দিয়ে তাকে নৌকার সামনের দিকে আটকে রাখলাম। পানির নিচে এই ভারের টানে নৌকা মোটামুটি স্থির হয়ে থাকল। এই কাজ শেষ হবার পর মঠ প্রফুল্ল মুখে জিজ্ঞেস করল, এবার? আমি জবাব দিলাম, এবার আর আমরা জাপান অভিমুখে এগিয়ে যাচ্ছি না। সামান্য একটু একটু যা এগোচ্ছি তা হলো দক্ষিণ পূর্ব কিংবা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে, এবং আমাদের গতিবেগ হচ্ছে অন্তত ঘন্টায় 2 মাইল। সে কিছুমাত্র না দমে বলল, সারা রাত যদি বাতাসের বেগ এইরকমও থাকে, তবু তার মানে মাত্র 24 মাইল। আর যদি 3 দিন 3 রাত এই অবস্থা থাকে, তার মানে মাত্র 140 মাইল। সহজ প্রত্যয়ের সুরে সে বলল, কিন্তু এই অবস্থা থাকবে না, পরিস্থিতি বদলে যাবে। সমুদ্র বড় বিশ্বাসঘাতক। কিন্তু বাতাস? সে তিরস্কার করে উঠল। ট্রেন্ড উইন্ডের কথা বলতে গিয়ে আপনাকে আমি কতবার উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখেছি। আমি তবু ভারী গলায় বলে উঠলাম, বাঘা লার্সেনের ক্রোনোমিটার আর সেক্সট্যান্ড যে কেন সঙ্গে নিয়ে আসিনি। নৌকা চালাচ্ছি একদিকে, বাতাসের টানে চলেছি অন্যদিকে, হয়তো স্রোতের টানে চলবো অন্য আরেক দিকে। কোথায় যে আছি সঠিকভাবে বলা ক্রমেই শক্ত হয়ে উঠছে। পরে হয়তো হিসাবে 500 মাইলেরও বেশি গোলমাল হয়ে যাবে। বলেই কিন্তু আমি লজ্জিতভাবে তার কাছে মাফ চাইলাম। বললাম যে আর এরকম হতাশার প্রশ্রয় দেব না আমি। ওর অনুরোধে দুপুর রাত পর্যন্ত ওকেই জেগে থাকতে দিলাম। তখন প্রায় 9টা বাজে। তবে আমি শুয়ে পড়ার আগে ওকে ভালো করে কম্বল দিয়ে ঢেকে দিলাম। গায়ের ওপর একটা অয়েল স্কিনও চাপিয়ে দিলাম। আমার ঘুম ভালো হলো না। ঢেউয়ের দোলায় নৌকা বেশ লাফাতে শুরু করেছিল। সমুদ্রের শোঁ শোঁ গর্জন অবিশ্রাম শোনা গেল, আর প্রায়ই ঢেউয়ের ধাক্কায় পানির ছিটা এসে পড়তে লাগলো নৌকার ভেতরে। তবু সব মিলিয়ে আমার মনে হলো যে এটা তেমন কোনো খারাপ রাত নয়। অন্তত মাঝে মাঝে গোস্টের বুকে যেরকম বিভীষিকাময় রাত কাটিয়েছি, তার মতো খারাপ নয়। তাছাড়া ভবিষ্যতে হয়তো আরও অনেক বেশি কঠিন রাতের মধ্যে দিয়ে আমাদের পার হতে হবে। নৌকার কাঠের ঘনত্ব 1 ইঞ্চিরও কম। সমুদ্রের অতল গহ্বর আর আমাদের মাঝখানের যে ব্যবধান, তা 1 ইঞ্চি কাঠেরও নয়। কিন্তু তবু একথা আমি দৃঢ়কণ্ঠে বলবো যে আমার একটুও ভয় করেনি। বাঘা লার্সেন, এমনকি টমাস মাগ্রিস পর্যন্ত আমার মনে যে মৃত্যুভয় ঢুকিয়ে দিয়েছিল, সে মৃত্যুভয় এখন আর আমাকে স্পর্শ করল না। মড ব্রুস্টারের আবির্ভাব যেন আমার জীবনকে বদলে দিয়েছে। প্রেমে পড়ার ফলে যদি জীবনে এমন কিছু সৃষ্টি হয় যার জন্য মৃত্যুবরণ করতেও কষ্ট না হয়, তাহলে আমার মনে হলো কারো প্রেমাস্পদ হবার চাইতে নিজে প্রেমে পড়াই অনেক বেশি শ্রেয়। অন্য একটি জীবনকে ভালোবেসে আমি নিজের জীবনের কথা বিস্তৃত হলাম। কিন্তু প্রহেলিকা এইখানে যে আজ, যখন নিজের জীবনের মূল্য আমার কাছে নিতান্ত তুচ্ছ বলে মনে হলো, তখনই আমার বাঁচবার আগ্রহ ও ইচ্ছা অদম্য হয়ে উঠল। কিন্তু একটু পরেই মনে হলো যে বেঁচে থাকার সপক্ষে এত বড় কারণ বা যুক্তিও তো জীবনে ইতপূর্বে কখনো আমি উপলব্ধি করিনি। সামনেই নৌকার উপর মঠ অন্ধকারে গুড়ি মেরে বসে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের দিকে তাকিয়ে আছে। প্রয়োজন বোধে চোখের পলকে সে আমাকে ডেকে দেবে।
আমি অন্ধকার ভেদ করে তার মূর্তিটি দু চোখ ভরে দেখার প্রয়াস পেলাম। তারপর একসময় তন্দ্রার ঘোরে আমার চোখ বন্ধ হয়ে এলো। অষ্টাবিংশ অধ্যায়। সমুদ্রবক্ষে তরঙ্গদোলায় দুলতে দুলতে, বাতাসের ধাক্কায় এদিকে ওদিকে লক্ষ্যহীনভাবে চলতে চলতে কতদিন যে এই ছোট নৌকার মধ্যে কি কষ্টের ভেতর কাটিয়েছিলাম তার বিশদ বর্ণনা নিষ্প্রয়োজনীয়। উত্তর পশ্চিম দিক থেকে প্রথম ২৪ ঘণ্টা জোর বাতাস বইতে লাগল। তারপর সে বাতাসের বেগ শান্ত হয়ে আসতেই রাত নামল, আর বাতাস ছুটল দক্ষিণ পশ্চিম দিক থেকে। এই বাতাস একেবারে আমাদের মুখোমুখি এসে আঘাত করল, কিন্তু আমি তবু নোঙর তুলে পা লুড়িয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে লক্ষ্য করে নৌকা ভাসিয়ে দিলাম। বাতাসের অনুকূলে পশ্চিম উত্তর পশ্চিম দিকেও যেতে পারতাম, কিন্তু আমার সিদ্ধান্তকে চূড়ান্ত করে দিল দক্ষিণের অপেক্ষাকৃত উষ্ণ বাতাস আর উষ্ণ সমুদ্রের আকর্ষণ। ঘণ্টা তিনেকের পরে মাঝরাতে সমুদ্র আবার অশান্ত হয়ে উঠল। সমুদ্রের বুকে তখন সূচিভেদ্য অন্ধকার নেমে এসেছে। তখনও বাতাস বইছে দক্ষিণ পশ্চিম দিক থেকে। বাধ্য হয়ে আবার আমাকে সমুদ্রে নোঙর ফেলতে হলো। একসময় রাত ভোর হলো। আমার চোখের দৃষ্টি তখন নিষ্প্রভ। সমুদ্রের বুকে উত্তাল শুভ্র তরঙ্গের সমাহার। নোঙর ফেলা নৌকা ঢেউয়ের দোলায় ভীষণভাবে দুলছে। ভয় হলো কোনো এক সময় ঢেউয়ের নিচে পড়ে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। তখন ঝলকে ঝলকে পানি নৌকার ভেতর উঠতে আরম্ভ করেছে। আমি অবিশ্রাম পানি সেঁচতে লাগলাম। কম্বলগুলো সব ভিজে সপসপ করছে। শুকনো বলতে কিছুই নেই, শুধু মঠ ভেজেনি। মঠ, তার অয়েল স্কিন আর তার রাবারের বুট। তবে তারও মুখ, হাত আর একগুচ্ছ চুল রেহাই পায়নি। মাঝে মাঝে সে আমাকে বিশ্রাম দিয়ে পানি সেঁচল, নির্ভয়ে ঝড়ের মোকাবিলা করল। তবে সব জিনিসই আপেক্ষিক। হয়তো এটা কিছুই নয়, একটু জোর বাতাস, একটু চঞ্চল সমুদ্র। কিন্তু এই ছোট্ট দুর্বল নৌকায় প্রাণের জন্য জুঝতে জুঝতে আমাদের মনে হলো এটা একটা রীতিমতো ঝড়ের তাণ্ডব। ঠান্ডা নিরানন্দ বাতাস বইল সারা দিন। ফেনিল শুভ্র অশান্ত সমুদ্র ফুলে ফেঁপে উঠল। তার মধ্য দিয়ে আমরা সংগ্রাম করে চললাম। রাত নেমে এলো, কিন্তু দুজনের কেউ ঘুমাতে পারলাম না। পরদিনও হাওয়া আর সমুদ্রের অবস্থার কোনো পরিবর্তন হলো না। সে রাত্রে ক্লান্তিতে বারবার মডের চোখ ঘুমে জড়িয়ে আসছিল। আমি তাকে অয়েল স্কিন দিয়ে ঢেকে দিলাম, তার উপর একটা ত্রিপলও চাপিয়ে দিলাম। ও মোটামুটি শুকনো ছিল, কিন্তু সেই রাতও ভোর হলো। যদিও দিনের অবস্থা আগের মতোই ঠান্ডা নিরানন্দ মেঘাচ্ছন্ন, বাতাসও আগের মতো প্রবল বেগে বইছে। সমুদ্র তেমনি শোঁ শোঁ করে গর্জন করছে। ৪৮ ঘণ্টা আমি চোখের পাতা এক করিনি। সারা শরীর ভিজে হাড়ে পর্যন্ত কাঁপুনি ধরে গেছে। মনে হলো যেন মরেই গেছি। ক্লান্তিতে আর ঠান্ডায় গা হাত পা শক্ত অসাড় হয়ে গিয়েছিল। একটু নড়াচড়া করলেই মাংসপেশিতে অসহ্য বেদনা বোধ হয়, অথচ সারাক্ষণই নড়তে চড়তে হচ্ছিল। আর এতক্ষণ ধরে আমরা ভেসে চলেছি জাপানের ঠিক উল্টো দিকে, উত্তর পূর্বে, নিষ্প্রাণ শীতল বেরিং সাগর অভিমুখে। কিন্তু তবুও আমরা টিকে রইলাম, নৌকাও টিকে রইল। বাতাস একটুও কমল না, বরং তৃতীয় দিনের সন্ধ্যার দিকে আরও বেড়ে উঠল। হঠাৎ একটা বড় ঢেউয়ের সঙ্গে সঙ্গে নৌকার মধ্যে অনেকখানি পানি উঠে পড়ল। নৌকার ৪ ভাগের প্রায় ১ ভাগ পানিতে ভেসে গেল। আমি পাগলের মতো পানি সেঁচতে লাগলাম। আরেকটা ওরকম ঢেউ এখনই যদি আসে, তাহলে নৌকার পক্ষে আর ভেসে থাকা কিছুতেই সম্ভব হবে না। কোনো রকমে সবটা পানি সেচে ফেলেই আমি মডের ওপর থেকে ত্রিপল টেনে নিয়ে এসে নৌকার সম্মুখভাগ সেটা দিয়ে ঢেকে দিলাম। ভাগ্যিস দিয়েছিলাম, কারণ পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ৩-৩ বার প্রবল পানির বন্যা এসে ত্রিপলের উপর দিয়ে গড়িয়ে অন্যদিকে পড়ে গেল। নৌকার ভেতরে প্রবেশ করতে পারল না। মডের অবস্থা ততক্ষণে অত্যন্ত করুণ হয়ে পড়েছে। নৌকার গহ্বরে সে গুড়িসুড়ি মেরে বসে রয়েছে। ঠোঁট দুটি নীল, মুখ পাংশু, সর্বাঙ্গে ব্যথার ছাপ। কিন্তু তার চোখে তখনও সাহস ভরা উৎসাহের আলো, মুখে সাহস ভরা উৎসাহের বাণী। ঝড়ের চূড়ান্ত উন্মত্ততা সে রাতেই কেটে গেল, যদিও তখন তার লক্ষ্য করার মতো অবস্থা আমার ছিল না। ক্লান্তিতে ভেঙে পড়ে আমি যেখানে বসেছিলাম সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। চতুর্থ দিনের ভোরবেলায় বাতাস একদম পড়ে এলো। সমুদ্রের অবস্থা শান্ত হলো। সূর্য ঝকমক করে হেসে উঠল। আহ, কি মধুর আর মনোরম এই সূর্যের আলো! ঝড়ের পর এই স্নিগ্ধ উত্তাপে পোকামাকড়ের মতো যেন সূর্য থেকে রস আহরণ করে আমরা চাঙ্গা হয়ে উঠলাম। আবার আমাদের মুখের হাসি আর মজার মজার কথা ফুটে উঠল।
নিজেদের অবস্থা সম্পর্কে মনে আশার সঞ্চার হলো। যদিও প্রকৃতপক্ষে আমাদের অবস্থার কিছুমাত্র উন্নতি হয়নি, বরং অবনতিই ঘটেছিল। যে রাতে গোস্ট ত্যাগ করেছিলাম তার চাইতে জাপান এখন আরও বেশি দূরে। নিজেরা যে এই মুহূর্তে কোথায় আছি সে সম্পর্কে একটা মোটামুটি ধারণা ছাড়া সঠিক কোনো ধারণা করতে পারলাম না। ঘন্টায় 2 মাইল হিসাবে ও প্রায় 70 ঘণ্টাব্যাপী ঝড়ে আমরা অন্তত 150 মাইল সরে এসেছি উত্তর উত্তর পূর্ব দিকে। কিন্তু আমার হিসাব কি নির্ভুল? ঘন্টায় 2 মাইলের জায়গায় 4 মাইলও তো হতে পারে। তাহলে আরও 150 মাইল বেশি দূরে সরে এসেছি। ঠিক কোথায় আছি বুঝতে পারলাম না, তবে গোস্টের কাছাকাছি থাকার বেশ সম্ভাবনা আছে। নৌকার আশেপাশে বহু শিল মাছের সাক্ষাৎ পেলাম। আমি যে কোনো সময় কোনো শিল শিকারী জাহাজের দেখা পাবার জন্য তৈরি ছিলাম। বিকালের দিকে আবার উত্তর পশ্চিমের বাতাস প্রবল হয়ে উঠল, আর সেই সময় দূরে একটা শিল শিকারী জাহাজের আভাস আমাদের চোখে পড়ল। কিন্তু দেখতে দেখতে দিকচক্রবাল রেখায় সে জাহাজ মিলিয়ে গেল। বিশাল সমুদ্রের কোলে শুধু একা আমরা পড়ে রইলাম। এলো ঘন কুয়াশাচ্ছন্ন দিনের পালা। তখন মঠ পর্যন্ত মুষড়ে পড়ল। তার মুখ থেকেও খুশির সুর নিঃসৃত হল না। এত প্রশান্ত নিস্তরঙ্গ দিনের সারি, তখন সমুদ্রের বিশাল নির্জনতার মধ্যে আমরা একাকী ভেসে বেড়ালাম। মনের উপর তার বিশালতার ভার একটা বোঝার মতো চেপে রইল, অথচ সেই সঙ্গে ক্ষুদ্র জীবনে অলৌকিক বিস্ময়ের কথা ভেবে চমৎকৃত হলাম। কি আশ্চর্য! তখনও আমরা বেঁচে আছি, বেঁচে থাকার জন্য লড়াই করে চলেছি। এলো প্রচণ্ড হাওয়া আর বরফ ঝড়ের দিন, তখন হাড় কাঁপানো ঠান্ডা কিছুতেই দূর হয় না। আর টিপ টিপ বৃষ্টি বাদলার দিন, ভেজা পাল নিংড়ে তখন আমরা পানির পাত্রগুলো আবার ভর্তি করে নিলাম। এবং এইসব কিছুর মধ্যে দিয়ে মডের প্রতি আমার প্রেম আরও গভীর হলো। ওকে আমি আবিষ্কার করলাম কত রূপে, ওর অনুভূতি আর অভিব্যক্তির কত বিচিত্র পরিচয় পেলাম আমি। আমি ওকে উদ্দেশ্য করে বলে উঠলাম, বিচিত্র রূপিণী। আরও কত নামে ডাকলাম তাকে, কিন্তু সব মনে মনে। সহস্রবার আমার ঠোঁটের কাছে ভিড় করে এলো ভালোবাসার বাণী। আমার প্রেম আমাকে ভেতর থেকে ঠেলা দিতে লাগলো, বলো, তোমার প্রেমের কথা প্রকাশ করো। কিন্তু আমি বুঝেছিলাম যে কথা বলবার সময় এটা নয়। এখন আমি একজন মহিলার রক্ষণাবেক্ষণে নিযুক্ত রয়েছি, তার প্রাণ বাঁচাবার চেষ্টা করছি। অন্য কথা বাদ দিলেও শুধু এই কারণেই এ সময় তার প্রেম প্রার্থনা করা সঙ্গত নয়। বহুদূর থেকেই পরিস্থিতি বেশ নাজুক ছিল, কিন্তু নিজের মুখে বললেও বলতে হবে পরিস্থিতির মোকাবেলাও আমি বেশ নাজুকভাবে করতে সমর্থ হয়েছিলাম। এ কথাও আমি বেশ আত্মগর্বের সঙ্গেই বলবো যে কোনো প্রকার আকারে ইঙ্গিতেও আমি তার প্রতি আমার প্রেমকে প্রকাশ করিনি। আমাদের ব্যবহার ছিল দুজন অন্তরঙ্গ বন্ধুর মতো, এবং যত দিন যেতে লাগলো সেই প্রীতি ও বন্ধুত্বের ভাবও তত বেড়ে উঠল। একটা জিনিস আমাকে বিস্মিত করল, সে কিছুমাত্র ভয় পায়নি। ভয়াল সমুদ্র ও ক্ষুদ্র ঠুনকো নৌকা, ঝড়, দুঃখ, কষ্ট, এই নির্জন অদ্ভুত পরিবেশ সব মিলে একজন বলিষ্ঠ মহিলাও ভীত হয়ে উঠলে অসঙ্গত হতো না। অথচ মঠ, যে নাকি সারা জীবন কাটিয়েছে সযত্ন লালিত সুনিপুণভাবে গড়ে তোলা কৃত্রিম বিষয়সমূহের মধ্যে, যে নিজে শুধু অগ্নি আর শিশির আর কুয়াশা, শুধু বিশুদ্ধ সমুন্নত আত্মা, রমণীর কোমল পেলবতা আর মাধুর্যের যে প্রতীক, তার মনে সবের কিছুমাত্র প্রভাব পড়ল না। কিন্তু আমি ভুল করেছি। সেও ভয় পেয়েছিল, কিন্তু তার বুক ছিল সাহসে পূর্ণ। তার দেহ, তার অস্থি আর মাংস এই ভয়াল পরিবেশের প্রভাব এড়িয়ে যেতে পারেনি। কিন্তু আসলে সে ছিল আত্মা সর্বস্ব, প্রথমে এবং সর্বদা একটি আত্মা। প্রাণের বিশুদ্ধ নির্যাস তার প্রশান্ত চোখের মতো অচঞ্চল। পরিবর্তনশীল বিশ্বের মধ্যেও তার স্থায়িত্বটুকু সম্পর্কে সুনিশ্চিত। তারপর আবার ঝড়ের পালা শুরু হলো। দিন রাত অবিশ্রাম। হিংস্র সমুদ্র শোঁ শোঁ করে গর্জাতে লাগল। শুভ্র ফেনিল তরঙ্গের সঙ্গে জুঝতে জুঝতে আমাদের ছোট্ট নৌকা প্রায় বিপর্যস্ত হয়ে গেল, আর আমরা আরও আরও সরে এলাম উত্তর পূর্ব দিকে। এইরকম একটা ঝড় চলাকালে হঠাৎ আমি একবার বাঁ দিকের আমার ক্লান্ত দৃষ্টি ফেরালাম। কোনো বিশেষ কিছুর খোঁজে নয়, প্রকৃতির তাণ্ডবলীলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে প্রায় মিনতি জানিয়ে যে, অনেক হয়েছে, এবার ক্ষান্ত দাও। কিন্তু যা দেখলাম তাতে নিজের দুচক্ষে প্রথমে বিশ্বাস করতে পারলাম না। দিনরাত না ঘুমিয়ে ঘুমিয়ে আর দুশ্চিন্তায় নিশ্চয়ই আমার মাথা খারাপ হয়ে গেছে। স্থান আর কালের পটভূমিতে নিজের অস্তিত্বকে যাচাই করে নেবার উদ্দেশ্যে আমি মডের দিকে ফিরে তাকালাম। তার ভেজা গাল, বাতাসে ওড়া চুল, নির্ভীক বাদামি দুটি চোখ দেখে আমার প্রতীতি জন্মালো যে, না,
আমার দৃষ্টিশক্তি তখনও বিকারগ্রস্ত হয়নি। আবার আমি বাঁ দিকে মুখ ফেরালাম। আবার দেখলাম সেই বেরিয়ে আসা অন্তরীপ, উঁচু আর কালো আর উলঙ্গ। তার পায়ের কাছে সমুদ্রের ঢেউ এসে সগর্জনে ভেঙে ভেঙে পড়ছে, আর দক্ষিণ পূর্ব দিকে চলে গেছে তার অন্ধকার তটরেখা, আর তাকে ঘিরে রেখেছে ক্রুদ্ধ ফেনিল তরঙ্গের শুভ্র ওড়না। মড, মড, আমি বলে উঠলাম। সেও মুখ ফিরিয়েই দৃশ্যটি দেখল, চিৎকার করে বলল, আলাস্কা। আমি বললাম, হুঁ। আপনি সাঁতার জানেন? সে মাথা নেড়ে জানালো যে না, জানে না। আমি বললাম, আমিও জানি না, কাজেই পাহাড়ের টুকরোগুলোর মধ্য দিয়ে কোনো একটা ফাঁক বেছে নিয়ে আমাদের নৌকা একেবারে তীরে নিয়ে যেতে হবে। কিন্তু ভুল করলে চলবে না, অত্যন্ত তাড়াতাড়ি করতে হবে। গলার সুরে আমি প্রত্যয়ের ভাব ফুটিয়ে তুলতে চেষ্টা করলাম, কিন্তু মনে মনে কিছুতেই তা অনুভব করতে পারলাম না। আমার মুখের ওপর মডের অচঞ্চল দৃষ্টি দেখে বুঝলাম সেও ব্যাপারটা বুঝতে পেরেছে। ও বলল, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আপনাকে আমি কোনো ধন্যবাদ জানাইনি। কিন্তু একটু থামল সে। মনে হলো কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে ঠিক বুঝে উঠতে পারছে না। কি? আমি রূঢ়ভাবে বললাম। ধন্যবাদের কথা তোলায় আমি খুব খুশি হইনি। মৃদু হেসে সে বলল, আপনি একটু সাহায্য করতে পারেন তো? মৃত্যুর পূর্বে আপনাকে আপনার কর্তব্য পালন করতে? মোটেই না। আমরা মরতে যাচ্ছি না। ওই দ্বীপে আমরা নামব এবং আজ রাত্রের আগেই সুন্দর একটা আশ্রয় খুঁজে নিয়ে সবকিছুর সুব্যবস্থা করে ফেলব। দৃঢ় কণ্ঠে কথাগুলি আমি বললাম, কিন্তু এর একটি কথাও আমি বিশ্বাস করিনি। কিন্তু ভয়ের তাড়নায় যে মিথ্যা কথা বললাম তাও নয়। পাথরগুলো চারপাশে উত্তাল হিংস্র সফেন ঢেউয়ের মাতামাতি আমি স্পষ্ট দেখতে পেলাম। ক্রমেই আমরা তার কাছাকাছি এসে পড়েছিলাম। এবার যে মৃত্যু অবধারিত সে সম্পর্কে আমার মনে সন্দেহ ছিল না, তবু একটুও ভয় পাইনি আমি। তীরের কাছে উন্মত্ত ঢেউয়ের মাতামাতি আর প্রচণ্ড বাতাসের বেগ। বাতাসে নৌকা উল্টে যাবে, ঢেউয়ের নিচে মুহূর্তের মধ্যে তলিয়ে যাব আমরা। কিন্তু ওইখানে কয়েকশো গজ দূরে বাঁদিকের ওই জায়গাটায় নিজের আসন্ন মৃত্যুর কথা ভেবে আমি একটুও ভীত হইনি। কিন্তু মঠ মারা যাবে এই কথা ভেবে আমি শিউরে উঠলাম। পাথরের আঘাতে তার চূর্ণ বিচূর্ণ দেহের ছবি আমার অলক্ষণে কল্পনার চোখে সুস্পষ্ট ভেসে উঠল। সে এক বীভৎস দৃশ্য। নিরাপদে আমরা কূলে নামব, নিজেকে বারবার জোর করে বিশ্বাস করাতে চেষ্টা করলাম আমি। আসন্ন ভয়াবহ মৃত্যুর কথা আমি আর ভাবতে পারলাম না। বারবার মনে হলো এখনই মঠকে বুকে জড়িয়ে নৌকা থেকে সমুদ্রের বুকে লাফিয়ে পড়ি। তারপর স্থির করলাম যে না, এখনও অপেক্ষা করি। আরও কাছে গিয়ে একেবারে শেষ পর্যায়ে তাকে বুকে টেনে নিয়ে ওর কানে কানে আমার ভালোবাসার কথা বলে তারপর দুজনে একসঙ্গে চূড়ান্ত সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব, মৃত্যুকে বরণ করে নেব। নিজেদের অজ্ঞাতেই আমরা পরস্পরের কাছাকাছি সরে এলাম। ওর হাতে এসে আমার হাতকে আঁকড়ে ধরল। এইভাবে নীরবে আমরা মৃত্যুর অপেক্ষায় বসে রইলাম। অন্তরীপের পশ্চিম কিনারা দিয়ে বাতাসের যে ঝাপটা বয়ে যাচ্ছিল, আমরা তার গতিপথ থেকে খুব বেশি দূরে ছিলাম না। যদি কোনো স্রোতের টানে বা ঢেউয়ের ধাক্কায় আমরা পাথরের কোনো ফাঁক দিয়ে ভেতরের দিকে ঢুকে যেতে পারি, সেই আশায় আমি তীক্ষ্ণ চোখে চারদিকে লক্ষ্য রাখলাম। আমরা ঠিক বেরিয়ে যাব, আমি বললাম। কিন্তু আমার গলার মিথ্যা প্রত্যয়ের ফাঁকা সুর আমাদের দুজনের কাউকেই ভোলাতে পারল না। 5 মিনিট পরেই কিন্তু আমি উত্তেজনায় আবার চেঁচিয়ে উঠলাম, সত্যি, সত্যি আমরা নিরাপদে পার হয়ে যাব। অন্তরীপের একেবারে শেষ প্রান্ত ছাড়িয়ে দূরে সমুদ্রের বুকে বেরিয়ে আসা একটা ভূখণ্ড আমার চোখে পড়েছিল। একটু পরেই তার লম্বা তটরেখা দেখলাম। বুঝলাম যে ওখান দিয়ে একটা বড় সুরক্ষিত খাল চলে গেছে ভেতরের দিকে। ঠিক সেই সময় একটা ক্রমাগত গর্জনধ্বনি আমাদের কানে ভেসে এলো। মনে হলো দূরে কোথাও যেন অনবরত গুম গুম বাজের আওয়াজ হচ্ছে। শব্দটা সরাসরি আমাদের বাঁ দিক থেকে ভেসে এলো। ঝড়ের শব্দ আর বিক্ষুব্ধ তরঙ্গের শোঁ শোঁ গর্জনকে ছাপিয়ে সে আওয়াজ শোনা গেল। আরও একটু এগিয়ে যেতেই গোটা খালটা আমাদের চোখে পড়ল। অর্ধচন্দ্রাকারে বালুকাময় বেলাভূমির গায়ে সমুদ্রের ঢেউ সেখানে অজস্র ফেনা তুলে আছড়ে আছড়ে পড়ছে, আর তার মধ্যে গিজগিজ করছে অজস্র শিল মাছ। এই শিলের ডাকই আমরা একটু আগে শুনেছি।
শিল কলোনি! আমি চেঁচিয়ে উঠলাম। আর কোনো ভয় নেই। শিল শিকারীদের হাত থেকে এদের রক্ষা করার জন্য নিশ্চয়ই এখানে জাহাজ আর লোকজনের ব্যবস্থা আছে। হয়তো ডাঙায় কোনো স্টেশনও থাকতে পারে। তারপর বেলাভূমিতে আছড়ে পড়া তরঙ্গমালার দিকে তাকিয়ে আমি বললাম, তবু আমাদের অবস্থা এখানে খুব ভালো নয়, কিন্তু আগের মতো তত খারাপও আর নয়। ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, তবে সামনের বেরিয়ে আসা ভূখণ্ডটি পার হয়েই হয়তো অত্যন্ত প্রশান্ত সাগর তীর দেখব, আর তখন পা না ভিজিয়েই আমরা নৌকা থেকে ডাঙ্গায় লাফিয়ে নামব। এবং ভাগ্য সুপ্রসন্ন হলো। দুবার জমি এমনভাবে বেরিয়ে এলো, আর বাতাসের অবস্থাও এমন হলে যে আমরা কিছুতেই সুবিধা করে উঠতে পারলাম না। কিন্তু ৩বারের বার খালটাকে এমন জায়গায় পেলাম যে আর বিশেষ অসুবিধা হলো না। ডাঙ্গার মধ্যে অনেকখানি ঢুকে গেছে এই খাল, আর তখন জোয়ারের পানিও কলকল করে তার মধ্যে ঢুকতে শুরু করেছে। সেই টানে আমরাও ঢুকে গেলাম খালের মধ্যে। সমুদ্র এখানে অনেক শান্ত। একটা নিয়মিতভাবে পানির ওঠানামা আছে ঠিকই, কিন্তু ঢেউয়ের উন্মত্ত মাতামাতি নেই। সমুদ্র নোঙর তুলে ফেলে আমি বৈঠা হাতে নিলাম। একটু এগুতেই দেখলাম যে তীরভূমি দক্ষিণে আর পশ্চিমে বাঁক নিয়ে ঘুরে গেছে। তারপর বড় খাল থেকে আরেকটা ছোট খাল বেরিয়ে যেতে দেখলাম। সেখানে পানি পুকুরের মতো প্রশান্ত। শুধু ভ্রুকুটি করা পাথরের দেয়ালের আড়াল থেকে ঝড়ের পলাতক দমকা হাওয়া মাঝে মাঝে এসে তার বুকে মৃদু তরঙ্গের হালকা দোলা সৃষ্টি করছে। এখানে কোনো শিল নেই। নৌকার মাথা শক্ত পাথরের বেলাভূমিতে গিয়ে ঠেকল। আমি লাফ দিয়ে নেমে মডের দিকে হাত বাড়িয়ে দিলাম। পর মুহূর্তেই সে আমার পাশে এসে দাঁড়াল। আমি ওর হাত ছেড়ে দিতেই সে আবার তাড়াতাড়ি আমার বাহু আঁকড়ে ধরল। আমিও সেই মুহূর্তে টলে উঠলাম। মনে হলো এখনই পড়ে যাব। বুঝলাম যে বহুদিনের অনবরত চলমান অবস্থার পর হঠাৎ শক্ত অনড় স্থলভূমিতে পা দেবার ফল এটা। আমাদের অবচেতন মনে ধারণা হয়েছিল যে বেলাভূমিও দুলতে থাকবে, পাহাড়ের দেয়ালগুলো দুলতে থাকবে জাহাজের দুপাশের মতো, এবং সেই দোলানির বেগ সামলাবার জন্য নিজেদেরকে আমরা ঋজু ও শক্ত করে নিয়েছিলাম। তারপর যখন কিছুই দুলে উঠল না, তখন ঘটনার আকস্মিকতায় আমাদের ভারসাম্য গেল বিপর্যস্ত হয়ে। মঠ অপ্রস্তুত হয়ে দুর্বলভাবে হেসে উঠে একটু বিভ্রান্ত ভঙ্গি করে বলল, আমি কিন্তু বসে পড়লাম। বলেই সঙ্গে সঙ্গে সে বালুর উপর বসে পড়ল। আমি নৌকার সব বন্দোবস্ত করে ভালো করে বেঁধে ওর কাছে ফিরে এলাম, এবং এইভাবে বহুদিন সমুদ্র পাড়ি দেবার পর তার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে ভূমিপীড়ায় ভুগতে ভুগতে আমরা এন্ডেভার দ্বীপে এসে পদার্পণ করলাম। ২৯ অধ্যায়। বোকা। আমি বিরক্তিতে নিজেকেই গাল দিলাম। নৌকা থেকে জিনিসপত্র নামিয়ে সমুদ্র তীর ধরে বেশ খানিকটা উঠে এসে আমি ক্যাম্প করার আয়োজন করছিলাম। সমুদ্র তীরে কিছু জোয়ারে ভেসে আসা কাঠকাঠালি ছিল, আর গোস্টের ভাড়ার ঘর থেকে আনা জিনিসপত্রের মধ্যে একটা কফির টিন চোখে পড়ল আমার। সঙ্গে সঙ্গে আগুন ধরাবার কথা মনে হলো। আমি বলে উঠলাম, বোকার হদ্দ। মঠ মৃদু তিরস্কারে সুরে বলল, না না। তারপর জানতে চাইল কেন আমি নিজেকে বোকার হদ্দ বলছি। ক্লিষ্ট কণ্ঠে আমি বললাম, দেশলাই নেই, একটা দেশলাইয়ের বাক্সও আনিনি আমি। কাজেই এখন আর গরম কফি হবে না, স্যুপ হবে না, চা হবে না, কিছুই হবে না। সে টেনে টেনে বলল, ওই যে কি যেন নাম, ক্রুসো না কে একজন লাকড়ি ঘষে কি একটা ব্যবস্থা করেছিল না? আমি বললাম, কিন্তু আমি জাহাজ ডুবির পর ব্যক্তিগত বিবরণী দিয়েছেন এরকম ২০-২৫ জনের লেখা পড়েছি। তাতে দেখেছি যে সবাই এ ব্যাপারে চেষ্টা করেছেন, এবং চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। উইন্টার্স বলে এক ভদ্রলোকের কথা মনে পড়ছে। আলাস্কা আর সাইবেরিয়ার অভিজ্ঞতার খ্যাতি আছে তার। টিবেলোতে একবার তার সঙ্গে আমার দেখা হয়েছিল। লাকড়ি ঘষে তার আগুন জ্বালাবার প্রচেষ্টার কথা সে বলেছিল আমাদেরকে। ভারী মজার গল্প বলেছিল, অনবদ্য সরসতার সঙ্গে। কিন্তু গল্পটা ব্যর্থতার। তার শেষের কথা কটি আমার স্পষ্ট মনে আছে। চকচকে উজ্জ্বল চোখে সে বলছিল, সুধীবৃন্দ, দক্ষিণ সমুদ্রের দ্বীপবাসীর পক্ষে হয় এভাবে আগুন জ্বালানো সম্ভব, মালয়ের লোকের পক্ষেও হয়তো সম্ভব, কিন্তু কোনো শ্বেতাঙ্গের পক্ষে কদ্যপি সম্ভব নয়। সহস্র মুখে মঠ বলল, বেশ তো, এতদিন ওটা ছাড়াই আমাদের চলেছে, ভবিষ্যতেও না চলবার কোনো কারণ নেই। কিন্তু এই কফির কথা একবার ভাবুন, চমৎকার কফি। আমি জানি, বাঘা লার্সেনের নিজস্ব ভাড়ার থেকে তুলে এনেছি। তাছাড়া ওই কাঠগুলোও কি চমৎকার। স্বীকার করছি যে
আমার ওই কফি পান করতে খুব ইচ্ছা করছিল। পরে জেনেছিলাম যে মডেরও এই পানীয়টির প্রতি দুর্বলতা আছে। তাছাড়া দীর্ঘকাল ধরে শুধু ঠান্ডা খাবার খেয়ে খেয়ে আমাদের ভেতর বাহির দুইই প্রায় জমে গিয়েছিল। একটা কিছু গরম খেতে পারলে বড় ভালো লাগতো। কিন্তু আর আমি কোনো রকম খেদোক্তি না করে নৌকার পাল দিয়ে ওর জন্য তাঁবু খাটাবার কাজে লেগে গেলাম। দাঁড়, বৈঠা, মাস্তুল আর প্রচুর দড়িদড়া সঙ্গে ছিল, তাই ভেবেছিলাম যে কাজটা বেশ সহজ হবে। কিন্তু এ ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। সেজন্য প্রতি পদক্ষেপে আমাকে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সবকিছু নতুন করে শিখতে হলো, আবিষ্কার করতে হলো নতুনভাবে। ফলে তাঁবু খাটাতে খাটাতে সন্ধ্যা হয়ে গেল। তারপর সে রাতে বৃষ্টি নামল, আর পানির তোড়ের সামনে টিকতে না পেরে তাঁবু ছেড়ে মঠকে আবার এসে আশ্রয় নিতে হলো নৌকার মধ্যে। পরদিন সকালে আমি তাঁবুর চারপাশে একটা অগভীর খাদ কেটে দিলাম। তার ঘণ্টাখানেক পর আমাদের পেছনের পাথরের দেয়ালের আড়াল থেকে হঠাৎ একটা প্রচণ্ড দমকা হাওয়া এসে আমার এত কষ্টের তাঁবুকে উড়িয়ে নিয়ে ৩০ গজ দূরে বালুর মধ্যে ছুঁড়ে ফেলে দিল। আমার মুখের করুণ চেহারা দেখে মঠ হেসে ফেলল। আমি বললাম, বাতাস একটু কমলেই আমি নৌকা নিয়ে দ্বীপের চারদিকে ঘুরে আসবো ভাবছি। কোথাও না কোথাও নিশ্চয়ই স্টেশন আছে, লোকজনও আছে, আর মাঝে মাঝে জাহাজও বোধহয় এখানে তাদের খোঁজ খবর নিতে আসে। এত শিলমাছ এখানে, নিশ্চয়ই কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিষ্ঠানের তদারক করে। কিন্তু সে কাজে বেরিয়ে পড়ার আগে আপনার একটা সুব্যবস্থা করে দিয়ে যেতে চাই। সে ছোট্ট করে শুধু বলল, আমিও আপনার সাথে যেতে চাই। আপনার পক্ষে এখানে থাকাই ভালো। কষ্ট তো যথেষ্ট করেছেন, এখনও যে টিকে আছেন সেটাই আশ্চর্য। এই বৃষ্টি বাদলার মধ্যে নৌকায় ঘুরে বেড়ানোটা আরামপ্রদ হবে না। এখন আপনার যা দরকার তা হচ্ছে বিশ্রাম। আমার মতে আপনার এখানেই বিশ্রাম করা উচিত। মনে হলো ও চোখ দুটো বাষ্পাকুল হয়ে এলো। তাড়াতাড়ি চোখ নামিয়ে মুখটা একটু ঘুরিয়ে এসে বলল, আপনার সঙ্গে যাওয়াই আমার ইচ্ছা। কথাটার মধ্যে একটু যেন মিনতির ছোঁয়া লাগলো। তারপর একটু থেমে ভাঙা গলায় যোগ করল, হয়তো যৎকিঞ্চিৎ আপনাকে সাহায্যও করতে পারি। যদি আপনার হঠাৎ কিছু হয়, আমার কথা একবার ভেবে দেখুন। এখানে সম্পূর্ণ একা। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, না না, আমি খুব সাবধানে থাকব। তাছাড়া বেশি দূরে তো যাচ্ছি না, রাতের আগেই ফিরে আসব। সবকিছু ভালোভাবে বিবেচনা করেই আমি বলছি যে আপনি এখানে থাকুন, বিশ্রাম করুন, ঘুমান, ব্যাস, আর আপনাকে কিছু করতে হবে না। সে মুখ তুলে সোজা আমার চোখের দিকে তাকালো। তার চোখে আশ্চর্য কোমলতা, কিন্তু সে চোখের দৃষ্টি অচঞ্চল। আমার দিকে তাকিয়ে সে কোমল গলায় বলল, প্লিজ, প্লিজ। ওর অনুরোধ প্রত্যাখ্যান করার জন্য নিজেকে আমি শক্ত করলাম, নীরবে মাথা নাড়লাম। কিন্তু সে আমার দিকে অপলক দুটি চোখ মেলে অপেক্ষা করে রইল। আমার নীরব প্রত্যাখ্যানকে আমি ভাষায় রূপ দিতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। একটু ইতস্তত করলাম। সঙ্গে সঙ্গে তার চোখে খুশির আলো জ্বলে উঠল, এবং আমি বুঝলাম যে এবারও আমার পরাজয় হলো। এরপর আর না বলা আমার পক্ষে সম্ভব হলো না। বিকালের দিকে বাতাসের বেগ কমল। পরদিন সকালেই আমরা বেরিয়ে পড়ার জন্য তৈরি হলাম। আমরা যে খালের কাছে আছি সেখান থেকে দ্বীপের চারদিকে অভিযান চালাবার কোনো সুবিধা ছিল না। সমুদ্র তীর থেকে পাহাড়ের দেয়ালের মতো সোজা এসে খালের কাছে পানির মধ্যে থেকে দুদিকেই উঁচু হয়ে উঠে গেছে। সকাল হলো, ধূসর ঘোলাটে কিন্তু শান্ত। আমি খুব ভোরে উঠে নৌকা ঠিক করে রেখেছিলাম। যখন মনে হলো যে এবার মঠকে জাগানো যায়, তখন লাফাতে লাফাতে খুশি গলায় কপট হতাশার ভঙ্গিতে আমি চেঁচিয়ে উঠলাম, বোকা, গর্দভ, হা হা। তাঁবুর ভেতর থেকে মাথা বার করে সকৌতূহলে ঘুম জড়ানো গলায় মঠ জিজ্ঞেস করল, আবার কি হলো? কফি, আমি চেঁচিয়ে বললাম। এক পেয়ালা কফি হলে কেমন হয়, গরম কফি, আগুনের মতো গরম। বাহ, আমাকে একেবারে চমকে দিয়েছিলেন আপনি। তাছাড়া এরকম নিষ্ঠুরতার কোনো মানে হয় না। আমি মনকে এতক্ষণে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে এনেছি যে না, কফি পাওয়া যাবে না। আর এদিকে আপনি আজেবাজে কথা বলে আবার আমার মনের মধ্যে একটা অনর্থক চাঞ্চল্য সৃষ্টি করার চেষ্টা করছেন। বেশ, আমি কি করছি দেখুন লক্ষ্য করে। পাথরের আড়াল আবডালের খানাখন্দ থেকে আমি কিছু শুকনো কাঠ ও গাছের ডালপালা জড়ো করলাম। তারপর সেগুলোকে জ্বালানির মতো করে ছোট করে নিলাম। এরপর আমার নোটবই থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে নিলাম এবং বন্দুকের গুলির বাক্স থেকে একটা কার্তুজ বার করলাম। তারপর ছুরি দিয়ে কার্তুজ ফাঁক করে বারুদের গুঁড়োগুলো একটা মসৃণ পাথরের টুকরার উপর ঢেলে রাখলাম। এরপর কার্তুজের মাথাটা বারুদের মাঝখানে পাথরের ওপর রেখে দিলাম। এবার সব ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে।
মঠ তখনও তাঁবুর ভেতর থেকে আমার কীর্তিকলাপ লক্ষ্য করছে। এবার কাগজের পাতাটা বাঁ হাতে নিয়ে ডান হাত দিয়ে আমি কার্তুজের সীসার মাথাটির উপর দ্রুত সজোরে পাথরের আঘাত করলাম। সঙ্গে সঙ্গে সাদা ধোঁয়া উঠল একরাশ। এক ঝলক আগুনের শিখা দেখা গেল, আর আমার হাতে কাগজের একটা কিনারা সেই আগুনে জ্বলে উঠল। মঠ আনন্দে হাততালি দিয়ে উঠল, প্রমিথিউস! কিন্তু তখন ওর আনন্দের দিকে লক্ষ্য করার সময় আমার ছিল না। এই ক্ষীণ আগুনের শিখাটিকে জোরদার করতে হলে তার আশু পরিচর্যা দরকার। আমি একটা একটা করে সরু গাছের ডাল আর কাঠের টুকরা এগিয়ে দিলাম আগুনের দিকে। দেখতে দেখতে আগুন ভালো করে জ্বলে উঠল। এইভাবে যে কোনো দ্বীপের মধ্যে এসে পড়তে হবে সে কথা আগে হিসাবের মধ্যে ধরিনি। তাই এই পরিস্থিতিতে কাজে লাগাবার মতো কোনো কেতলি বা রান্নার পাত্র আমাদের ভাঁড়ারের মধ্যে ছিল না। কিন্তু পানি সেচবার টিনটি আমি কাজে লাগালাম। পরে অবশ্য কৌটার খাবারগুলি কিছু কিছু শেষ হবার পর রান্নার সামগ্রী অনেক কটা ওইভাবে আমরা সংগ্রহ করে নিলাম। আমি পানি সেদ্ধ করলাম, কিন্তু কফি বানালো মঠ। আর কি উপাদেয় কফি! আমার অবদান হলো গুঁড়ো বিস্কুট আর পানি দিয়ে টিনের মাংস ভাজা। সকালের নাস্তা পর্ব রীতিমতো সাফল্যমণ্ডিত হলো বলা যায়। আগুনের পাশে বসে গরম কফিতে চুমুক দিতে দিতে আমরা অনেকক্ষণ নিজেদের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করলাম। আমাদের আচরণটা স্পষ্টতই উদ্যমী ও উৎসুক আবিষ্কারকদের মতো হলো না। আমি জানতাম যে বেরিং সাগরের শিল কলোনিগুলিকে স্টেশনের মাধ্যমে সংরক্ষণ করা ও পাহারা দেয়া হয়। তাই আবার খুব বিশ্বাস ছিল আমার যে এই দ্বীপেও সে ধরনের কোনো একটা স্টেশনের অস্তিত্ব আমরা আবিষ্কার করতে পারব। কিন্তু মঠ বোধহয় সম্ভাব্য নৈরাশ্যের হাত থেকে আমাকে রক্ষা করার জন্যই বলল যে আমরা হয়তো একটা অনাবিষ্কৃত সিল কলোনিতে এসে পড়েছি। কিন্তু ওকে সেজন্য মোটেই বিষণ্ণ দেখা গেল না, বরং বেশ লঘুচিত্তে সে ঘোষণা করল যে আমাদের অবস্থার গুরুত্ব সম্পর্কে সে রীতিমতো ওয়াকিবহাল। আমি জানালাম, আপনার কথা যদি ঠিক হয় তাহলে গোটা শীতকালটা আমাদের এখানে কাটাবার আয়োজন করতে হবে। সঙ্গের খাবার অবশ্য ততদিন থাকবে না, কিন্তু শিল মাছ আছে। শরৎকালে ওরা এ অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাবে, কাজেই শিগগিরই প্রয়োজনীয় মাংসের ব্যবস্থা করে রাখতে হবে। তারপর ঘর তুলতে হবে, কাঠ সংগ্রহ করতে হবে, শিল মাছের চর্বি দিয়ে বাতি জ্বালানো যায় কিনা পরীক্ষা করে দেখতে হবে। এক কথায়, যদি দেখি যে এই দ্বীপটিতে কোনো জনমানুষের বাস নেই, তাহলে আর আমাদের নিঃশ্বাস ফেলবার অবসর থাকবে না। তবে আমি জানি যে এখানে লোকজনের সাক্ষাৎ আমরা পাবই। কিন্তু ওর কথাই ঠিক হলো। তীর ঘেঁষে আমরা বাতাসের অনুকূলে অনেক দূর গেলাম। চোখে দূরবীন লাগিয়ে খালে চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলাম। মাঝে মাঝে ডাঙায় নেমেও এদিক ওদিক গেলাম, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন দেখলাম না। কিন্তু এটা বোঝা গেল যে এন্ডেভার দ্বীপে আমরাই প্রথম মানুষ পা দিইনি। ইতোপূর্বে এখানে অন্য লোকের পদার্পণ ঘটেছে। আমাদের খাল ছাড়িয়ে পরবর্তী আরেকটা খালের পাড়ে বেশ খানিকটা উঁচু বেলাভূমিতে আমরা একটা নৌকার ভগ্নাবশেষ দেখলাম। নৌকার বৈঠা, হালের ডান পাশে বন্দুক রাখবার তাকের ব্যবস্থা এবং আরও দু একটা চিহ্ন দেখে স্পষ্ট বোঝা গেল যে কোনো শিল শিকারী নৌকা ছিল এটা। নৌকার গায়ে বিবর্ণ একটা লেখাও পড়া গেল, গ্যাজেল নং 1। নিশ্চয়ই অনেকদিন ধরে এই নৌকা এখানে পড়ে আছে। প্রায় অর্ধেক নৌকা বালিতে পূর্ণ হয়ে গেছে। রোদ বৃষ্টি ঝড়ে নৌকার কাঠ প্রায় পচে গেছে। নৌকার এক কোনায় আমি মরচে পড়া একটা বন্দুক দেখলাম, আর একটা ছুরি, তার ফলাটা ভাঙা। তাছাড়াও মরচে পড়ে প্রায় সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। আমার মনটা দমে গেল। ভয় হলো কাছেই বালুর মধ্যে কোথাও কঙ্কালের সাক্ষাৎ মিলবে। তবু জোর করা প্রফুল্ল কণ্ঠে বলতে চেষ্টা করলাম, ওরা নিশ্চয়ই কোনো রকমে পালিয়ে গেছে এখান থেকে। তারপর আমি তাড়াতাড়ি নৌকা নিয়ে আবার সমুদ্রের দিকে গেলাম। এবার দ্বীপটির উত্তর পূর্ব অংশে আমাদের অভিযান প্রচেষ্টা চলল। দক্ষিণ দিকে সুবিধাজনক বেলাভূমির অস্তিত্ব ছিল না। বিকালের মধ্যে আমরা কালো অন্তরীপটি ঘুরে আমাদের দ্বীপ পরিক্রমা সমাপ্ত করলাম। আমার মনে হলো গোটা দ্বীপটি চারপাশে ঘুরলে অন্তত 25 মাইল হবে। চওড়ায় দ্বীপটি হবে স্থান বিশেষে 2 থেকে 5 মাইল, আর কম করে হলেও 2 লক্ষ শিল আছে এইখানে। দ্বীপটির সর্বোচ্চ বিন্দু হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রান্ত দেশে। ওই দিক থেকে জমি ঢালু হতে হতে শেষে উত্তর পূর্ব দিকে সমুদ্রের মাত্র কয়েক ফুট উঁচুতে এসে থেমেছে। শুধু আমাদের ছোট্ট খালটি বাদ দিলে বাকি সবগুলো খালের পাড়ি অনেক দূর পর্যন্ত ধীরে ধীরে উঁচু হয়ে উঠে গেছে, পাথুরে বালুকাময় মাঠের মতো। মাঝে মাঝে লতাগুল্ম আর তুন্দ্রা ঘাসের ছিটে ফোটা চোখে পড়ে। এইখানে শিল মাছগুলো দল বেঁধে এসে পড়ে থাকে। ধাড়ি ষাঁড় শিলগুলো তাদের হেরেম পাহারা দেয়, আর তরুণ ষাঁড়গুলো নিজেরা আলাদা দল বেঁধে পড়ে থাকে। এন্ডেভার দ্বীপের বর্ণনা এর চাইতে বিশদ করে দেবার দরকার নেই। হয় খোঁচা খোঁচা শক্ত পাথর,
নয়তো ভেজা প্যাঁচপ্যাঁচে কাদা চারদিকে, সমুদ্রের ঝোড়ো হাওয়া আর ঢেউয়ের অত্যাচারে জর্জরিত, 2 লক্ষ শিলের ক্রমাগত গর্জনে সর্বদা শিহরিত। একটা নিতান্ত বিষণ্ণ নিরানন্দ স্থান। মড আমাকে হতাশার হাত থেকে বাঁচাবার জন্য আগে থেকে প্রস্তুত করার প্রয়াস পেয়েছিল। সারাদিন সে প্রফুল্ল মুখে হইহল্লা করে বেরিয়েছে। এবার নিজেদের আস্তানায় যখন ফিরে এলাম, তখন সে ভেঙে পড়ল। নিজেকে সামলাবার জন্য সে প্রাণপণ চেষ্টা করল। তার মনের অবস্থা আমার কাছ থেকে গোপন রাখতে চাইল, কিন্তু আমি পরিষ্কার টের পেলাম যে পালের তাঁবুর নিচে কম্বলের মধ্যে মুখ গুজে সে কান্না চাপবার অদম্য প্রয়াস পাচ্ছে। এবার আমার উৎফুল্ল হয়ে উঠবার পালা, এবং এত সার্থকতার সঙ্গে আমি সে ভূমিকা পালন করলাম। শেষ পর্যন্ত ওর চোখে হাসি ফুটে উঠল, মুখে গানের কলি ধ্বনিত হলো। তাড়াতাড়ি শুয়ে পড়ার আগে ও গান গেয়ে শোনালো আমাকে। আগুনের পাশে শুয়ে শুয়ে আমি মুগ্ধ হয়ে তার গান শুনলাম। তার অন্য সব কাজের মতো এখানেও ওর সুন্দর শিল্পী রূপটি নির্ভুলভাবে ফুটে উঠল। ওর কণ্ঠস্বর খুব জোরালো ছিল না, কিন্তু মাধুর্য আর অভিব্যক্তিতে তা ছিল ভরপুর। তখন পর্যন্ত আমি নৌকাতেই রাত কাটাতাম। সে রাত্রিতে অনেকক্ষণ অবধি আমি আকাশের বুকে তারাদের দিকে তাকিয়ে তাকিয়ে জেগে রইলাম। পরিস্থিতিটা তলিয়ে দেখতে চেষ্টা করলাম। এই ধরনের দায়িত্ব সত্যিই আমার পক্ষে নতুন। বাঘা নার্সেন ঠিকই বলেছিল। আমি বাবার পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিলাম। আমার উকিল আর এজেন্টরা আমার হয়ে আমার টাকা পয়সা দেখাশোনা করেছে। কোনো দায়িত্বই আমি ঘাড়ে নিইনি। তারপর গোষ্ঠের বুকে আমি প্রথম নিজের দায়িত্ব নিজে বহন করতে শিখলাম। আর এখন জীবনে এই প্রথমবারের মতো অন্যের দায়িত্বভার আমাকে বহন করতে হচ্ছে। আর এই দায়িত্ব অত্যন্ত গুরুভার, কারণ সংশ্লিষ্ট ব্যক্তিটি হচ্ছে আমার চোখে পৃথিবীর একমাত্র রমণী।